আচ্ছা, ঠিক আছে। যেহেতু ক্লিয়ার, তো আজকের লাইফটা আমরা শুরু করতে পারি। গত দুই ক্লাসে আমরা রক্ত সঞ্চালন অধ্যায়টি থেকে এই হার্টবিট বা কার্ডিয়াক চক্রের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে এই হার্টবিট বা কার্ডিয়াক চক্রের পর থেকে বাকি যে অংশটুকু আছে সে অংশটুকু আমরা শেষ করে দেব। এর মাধ্যমেই আমাদের মিনি মেডিকেল কোর্সের প্রথম অধ্যায় রক্ত সঞ্চালনের কাজ এর ক্লাসের সমাপ্তি হবে। তো চলো শুরু করা যাক। লাস্ট ক্লাস লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম যে হৃৎপিণ্ডের সংকোচন, সেই সংকোচনকে কি বলা হয়? সিস্টোল। আর প্রসারণকে বলা হয় কি ভাইয়া? ডায়াস্টোল। এবং এই একটা সিস্টোল এবং ডায়াস্টোলের সমন্বয়ে আমাদের কি গঠিত হয়? হার্টবিট বা হৃদস্পন্দন। একটা সিস্টোল এবং একবার ডায়াস্টোলের সমন্বয়ে আমাদের কি গঠিত হয় ভাইয়া? হার্টবিট বা হৃদস্পন্দন। এই হার্টবিট আমাদের প্রতি মিনিটে কতবার হয়? 70 থেকে 80 বার। এবং অ্যাভারেজে আমরা সেটা 75 বার ধরি। এবং আমাদের যে কার্ডিয়াক সাইকেল, সেই কার্ডিয়াক সাইকেলের টাইম কত আসে ভাইয়া? 0.8 সেকেন্ড। কার্ডিয়াক সাইকেলের টাইম কত ভাইয়া? 0.8 সেকেন্ড। এখন এই কার্ডিয়াক সাইকেলের যে 0.8 সেকেন্ড আছে, এটা কি আমাদের সিস্টোল আর ডায়াস্টোলের সমষ্টি। এই কার্ডিয়াক সাইকেলের যে 0.8 সেকেন্ড সময়টা আছে, এটা কি আমাদের সিস্টোল এবং ডায়াস্টোলের সমষ্টি। আমাদের এখান থেকে কি জানা লাগবে ভাইয়া? যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের সিস্টোলে কত সময় লাগে, ডায়াস্টোলে কত সময় লাগে, এটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট, যেখান থেকে বিগত বছরগুলোতেও প্রশ্ন এসেছে। দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে কত সেকেন্ড? 0.7 সেকেন্ড। আর অ্যাট্রিয়ামের সিস্টলে কত সেকেন্ড সময় লাগে ভাইয়া? 0.1 সেকেন্ড। এবার যদি আসো ভেন্ট্রিকলের ক্ষেত্রে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কত সময় লাগে ভাইয়া? 0.5 সেকেন্ড। আর সিস্টলে কত সেকেন্ড লাগে ভাইয়া? 0.3 সেকেন্ড। এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের সিস্টল ডায়াস্টলের এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। দেখো, অ্যাট্রিয়ামের সিস্টলের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অ্যাট্রিয়ামের সিস্টলের সময় লাগে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের মধ্যে ফার্স্ট যে 0.05 সেকেন্ড আছে, এই সময়টাতে আমাদের সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে। কি বললাম ভাইয়া? অ্যাট্রিয়ামের সিস্টোলের 0.1 সেকেন্ডের মধ্যে ফার্স্ট যে 0.05 সেকেন্ড সময়টা আছে, সেই জায়গায় আমাদের সংকোচন মাত্রা সর্বোচ্চ থাকে। তখন এই পর্যায়টাকে বলা হয় ডাইনামিক। আর পরবর্তী 0.05 সেকেন্ডে আস্তে আস্তে এই সংকোচন মাত্রাটা কমতে থাকে। তখন সেই সময়টাকে বলা হয় বা সেই অবস্থাটাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। তাহলে কি বললাম? ফার্স্ট 0.05 সেকেন্ড সময়ে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন মাত্রা কি থাকে? সর্বোচ্চ থাকে। সেটাকে বলা হয় ডাইনামিক পর্যায়। পরবর্তী যে 0.05 সেকেন্ড সময়টা আছে, সেই সময়ে আস্তে আস্তে আমাদের সংকোচন মাত্রা কি হতে থাকে? ক্ষীণতর হতে থাকে। তখন সেই পর্যায়টাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। প্লাস এই যে আমাদের সংকোচন এবং প্রসারণ, এই সময়ে আমাদের যে ভালভগুলো আছে, এগুলোও কি হয়? একবার খুলে এবং একবার বন্ধ হয়। এই খোলা এবং বন্ধ হওয়ার সময় আমাদের হার্টে কিছু শব্দের উৎপন্ন হয়। ধরো, তোমার ঘরের জানালা বা দরজা আছে, এগুলা যদি তুমি একবার খোলো, একবার লাগাও বা বন্ধ করো, তাহলে দেখবা যে এক ধরনের শব্দ উৎপন্ন হচ্ছে। কি বললাম ভাইয়া? ধরো তুমি, তোমার বাসায় জানালা আছে বা দরজা আছে, এটা যদি তুমি একবার খোলো এবং একবার বন্ধ করো, দেখবা যে শব্দের উৎপত্তি হচ্ছে। ঠিক সেম আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে ভালভগুলো আছে, যে কপাটিকাগুলো আছে, এগুলোও কি বন্ধ হওয়ার সময় কিছু শব্দ উৎপন্ন করে, যেটার কারণেই আমরা যে হার্টবিটের সাউন্ডটা শুনতে পারি স্টেথোস্কোপে, সেই সাউন্ডটার উৎপত্তি হয়। এখন দুই ধরনের সাউন্ড উৎপন্ন হয়, একটা লাভ, একটা ডাব। এখন কোনটা কখন উৎপন্ন হয়? ফার্স্ট জিনিস, এই যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, এই সাউন্ড শুধুমাত্র কি ভাইয়া? এই সাউন্ড শুধুমাত্র ভেন্ট্রিকলের কারণে হচ্ছে। এই সাউন্ড শুধুমাত্র ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলের কারণে হচ্ছে। অ্যাট্রিয়ামের কোনো রূপ ভূমিকা কিন্তু এই সাউন্ড উৎপন্নের ক্ষেত্রে নেই। কি বললাম ভাইয়া?
এই যে সাউন্ড উৎপন্ন হচ্ছে, এই সাউন্ড শুধুমাত্র ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলের কারণে হচ্ছে। অ্যাট্রিয়ামের সিস্টল এবং ডায়াস্টলের ভূমিকা শব্দ উৎপন্নের ক্ষেত্রে নেই। এখন দেখো, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি শব্দ উৎপন্ন হয় ভাইয়া? ডাব। এটা আমরা কিভাবে মনে রাখবো? ডায়াস্টল ড, ডাব ড, ডায়াস্টল ড, ডাবে ড। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি শব্দ উৎপন্ন হলো ভাইয়া? ডাব। তাহলে যেই অপর যে আরেকটা শব্দ আছে ভেন্ট্রিকুলার সিস্টল, সেখানে কি শব্দ উৎপন্ন হবে? লাভ। ক্লিয়ার? ভেন্ট্রিকুলার ডায়াস্টল ড, ডতে ডায়াস্টল, ডতে ডাব, ভেন্ট্রিকুলার সিস্টলে লাভ। ঠিক আছে? ক্লিয়ার? আর এই শব্দ উৎপন্ন হয় শুধুমাত্র ভেন্ট্রিকলের সংকোচন এবং প্রসারণের কারণে। অ্যাট্রিয়ামের সংকোচন প্রসারণের কারণে কোনরূপ শব্দ উৎপন্ন হয় না। এরপরে যদি দেখি আমরা যে হার্টবিটের মায়োজনিক নিয়ন্ত্রণ। মায়োজনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় ভাইয়া? ধরো, আমাদের হার্টের যে স্কেলেটাল মাসেলগুলো আছে, এগুলো কি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজেই কি নিয়ন্ত্রিত হতে পারে বা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে, এবং এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে কি করে? সংকোচন প্রসারিত হতে পারে। কি বললাম ভাইয়া? আমাদের হার্টের যে মাসেলগুলো আছে প্লাস যেসব নোটগুলো আছে, এগুলো কি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজেই কি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে। আর এই নিজে নিজেই এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করার ক্ষমতাটাকে কি বলা হয়? মায়োজেনিক নিয়ন্ত্রণ। কি বলা হয় ভাইয়া? মায়োজেনিক নিয়ন্ত্রণ। দেখো, আমাদের বডি থেকে যদি হৃৎপিণ্ডকে থেকে আলাদা করে একটা অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37°C তাপমাত্রায় যদি আমরা রেখে দিই, তবুও আমরা তখন দেখতে পারবো কি আমাদের হার্টবিট সচল আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে হৃৎপিণ্ডের এই মায়োজেনিক যে নিয়ন্ত্রণ বা মায়োজেনিক যে বৈশিষ্ট্যটা আছে, এটা কিসের কারণে হয়? হৃৎপিণ্ডে অবস্থিত কিছু সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুর কারণে। কিসের কারণে হয় ভাইয়া? হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত কিছু সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুর কারণে। এই জাংশনাল টিস্যু চার ধরনের হয়ে থাকে। আমরা জানি যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিস আর পার্কিনজি ফাইবার। এই চিত্রটা খেয়াল করো ভাইয়া। এই যে আমাদের এখানে দেয়া আছে কি সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই যে এটা কি আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কোথায় অবস্থিত? আমাদের সুপিরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় অবস্থিত ভাইয়া? সুপিরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। অর্থাৎ আমরা বলতে পারি এই এসএন কোথায় অবস্থিত? রাইট অ্যাট্রিয়ামে। এসএন বা এসএ নোড কোথায় অবস্থিত ভাইয়া? রাইট অ্যাট্রিয়ামে। তারপরে দেখো ভাইয়া, এই যে আমাদের এই এসএ নোডটা আছে, এই নোডটা কি আমাদের নিজে নিজেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে। কি করতে পারে ভাইয়া? এই আমাদের যে এসএ নোডটা আছে, এটা কি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে হৃদস্পন্দনের বা সংকোচন প্রসারণের সূচনা করতে পারে। সেজন্য এই এসএ নোডটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক। কি বললাম ভাইয়া? যেহেতু এটা এই এসএ নোড বাইরের কোনো উদ্দীপনা ছাড়া নিজে নিজে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে এবং আমাদের হৃদস্পন্দনের সূচনা করতে পারে, তাই এসএ নোডটাকে বলা হয় কি ভাইয়া? পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক। ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া, পরবর্তী যে জাংশনাল টিস্যু আছে সেটা কি? এভি নোড। পরবর্তী জাংশনাল টিস্যুটা কি ভাইয়া? এভি নোড। অনেকের হয়তো মনে হইতে পারে যে এটা যেহেতু রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আছে, তো এটা মনে হয় যে আমাদের কপাটিকাটা আছে সেটার মাঝখানে অবস্থিত বা সেই স্থানে অবস্থিত। কিন্তু আসলে না ভাইয়া, এই এভি নোড যেটা আছে, এই এভি নোডটাও আমাদের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি দেখলাম? আমাদের এসএ নোড এবং এভি নোড দুইটাই কি রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত। ওকে, ধরো আমরা কি বললাম যে ফার্স্টে অ্যাকশন পটেনশিয়াল কোথায় জেনারেট হয় ভাইয়া? এসএ নোডে। এসএ নোড বা এসএএনএ। এখানে কি হলো? অ্যাকশন পটেনশিয়াল বা হৃদস্পন্দনের সূচনা হলো। তারপরে এই এসএএন থেকে আমাদের কি ঘটে? উদ্দীপনা কোথায় আসে? এভি নোডে। কোথায় আসে ভাইয়া? এভি নোডে। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে আমাদের উদ্দীপনা কোথায় আসে? এভি নোডে।
এই সাইনোয়াট্রিয়াল নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতে সময় লাগে আমাদের 0.03 সেকেন্ড। কত সময় লাগে ভাইয়া? 0.03 সেকেন্ড আমাদের সাইনোয়াট্রিয়াল নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এখন উদ্দীপনা যখন এস এ নোড থেকে এভি নোডে আসলো, তখন এখানে কিছুক্ষণ সে রেস্ট নেয়। কি করে ভাইয়া? এখানে আসার পর কিছুক্ষণ সে রেস্ট নেয় বা দেরি করে। এই যে রেস্ট নেয় বা দেরি করতেছে, এই অবস্থাটাকে বলা হয় কি ভাইয়া? এভি নোডাল ডিলে। কি বলা হয় ভাইয়া? এভি নোডাল ডিলে। সাইনোয়াট্রিয়াল নোড থেকে উদ্দীপনা এভি নোডে আসার পর যেই সময়টুকু দেরি করে, সেই সময়টুকু বলা হয় এভি নোডাল ডিলে। এবং এই সময়টুকু কত ভাইয়া? 0.09 সেকেন্ড। তাহলে এভি নোডাল ডিলের সময়কাল কত? 0.09 সেকেন্ড। তারপরে কি হয়? এভি নোড থেকে আমাদের বান্ডেল অফ হিজের মাধ্যমে বা এভি বান্ডেলের মাধ্যমে কোথায় উদ্দীপনা যায় ভাইয়া? ভেন্ট্রিকলের মাসেলে। কোথায় যায় ভাইয়া? ভেন্ট্রিকলে যায়। তারপরে কি হলো? আমাদের এভি নোড থেকে আমাদের উদ্দীপনা ভেন্ট্রিকলে গেল, এবং এই এভি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যাইতে কত সময় লাগে? 0.04 সেকেন্ড। ঠিক আছে? তাহলে ফার্স্টে উদ্দীপনা কোথায় জেনারেট হইলো? এস এ নোডে, তারপর এবি নোডে আসলো এবং সময় লাগলো 0.03 সেকেন্ড। তারপর এবি নোডে আসার পরে হ্যালো, লাইভ কি চলতেছে নাকি কোনো সমস্যা হয়েছে? লাইভ কি চলতেছে নাকি কোনো সমস্যা হয়েছে আমাকে একটু জানাও, যে লাইভ ক্লিয়ার কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম, যে ফার্স্টে কি হলো? আমাদের উদ্দীপনা এস এ নোডে জেনারেট হলো বা সৃষ্টি হলো, তারপর সেখান থেকে কোথায় আসলো? এভি নোডে। সময় লাগলে কত? 0.03 সেকেন্ড। এভি নোডার আসার পরে কিছু সময় সে দেরি করলো, সেই দেরির কালটাকে কি বলা হয়? এভি নোডাল ডিলে। আর এই সময়কাল কত? 0.09 সেকেন্ড। তারপর এভি নোড থেকে উদ্দীপনা কোথায় আসলো? আমাদের ভেন্ট্রিকলের মাসেলে, এবং সময় কতটুকু লাগলো? 0.04 সেকেন্ড। তাহলে এই এস এ নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে আসতে টোটাল কত সেকেন্ড লাগলো ভাইয়া? 0.03 প্লাস 0.09 প্লাস 0.04, টোটাল আমাদের সময় লাগছে কত? 0.16 সেকেন্ড। 0.16 সেকেন্ড। জাস্ট এইটুকু জানলেই হবে তোমাদের। ওকে, এখন বলো এইটুক অংশ ক্লিয়ার কিনা। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাও, আর যদি বুঝে থাকো তাহলে জানাও যে ক্লিয়ার।
আচ্ছা, নেক্সট এইসব জাংশনাল টিস্যু সম্পর্কে আরো কিছু জিনিস তোমাদের জানা লাগতে পারে, এগুলা হয়তো আসতে পারে পরীক্ষায়, যে এসএ নোড, এভি নোড বা বাকি যেসব জাংশনাল টিস্যুগুলো আছে এগুলা মিনিটে কতবার বিট সৃষ্টি করতে পারে, কতবার বিট সৃষ্টি করতে পারে। দেখো, আমাদের যে এসএ নোডটা আছে, এসএ নোড এসএ নোড মিনিটে প্রায় 70 থেকে 80টা বিট সৃষ্টি করতে পারে। এসএ নোড আমাদের হৃৎপিণ্ডে প্রায় 70 থেকে 80টা বিট সৃষ্টি করতে পারে। এভি নোড আমাদের হৃৎপিণ্ডে প্রায় 40 থেকে 60টা বিট সৃষ্টি করতে পারে। এভি নোড আমাদের হৃৎপিণ্ডে 40 থেকে 60টা বিট সৃষ্টি করতে পারে। আমাদের যে বান্ডেল অফ হিজ আছে, এটা মিনিটে প্রায় 36 বার বিট করতে পারে, মিনিটে প্রায় 36 বার বিট করতে পারে। তারপর আমাদের যে পার্কিনজি ফাইবার আছে, এটা মিনিটে প্রায় 30 থেকে 35 বার বিট করতে পারে। তাহলে কি দেখলাম, এভি নোড মিনিটে প্রায় 70 থেকে 80 বার বিট সৃষ্টি করতে পারে, এভি নোড 40 থেকে 60 বার, বান্ডেল অফ হিস 36 বার, পার্কিনজি ফাইবার 30 থেকে 35 বার। তো এখানে আমরা কি দেখলাম, যে আমাদের প্রাকৃতিক পেসমেকার বলা হয় কাকে, এসএ নোডকে। এখন ধরো কোনো কারণে এসএ নোড যদি ধরো উদ্দীপনা সৃষ্টি করতে না পারে বা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে না পারে, তখন আমাদের এই দায়িত্বটা কে নেয় ভাইয়া, তখন আমাদের এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেটের দায়িত্বটা নেয় এভি নোড। কি বললাম ভাইয়া, কোনো কারণে যদি এসএ নোডের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তখন আমাদের হৃদস্পন্দনের সূচনা করে কে, এভি নোড। সেজন্য এভি নোডকে বলা হয় কি ভাইয়া, রিজার্ভ পেসমেকার। এভি নোডকে কি বলা হয় ভাইয়া, রিজার্ভ পেস মেকার। এসএ নোডকে বলা হলো কি, প্রাকৃতিক পেসমেকার, আর এভি নোডকে কি বলা হয় ভাইয়া, রিজার্ভ পেসমেকার। ওকে। আচ্ছা, এখান থেকে তোমাদের আর কি কি ইনফরমেশন লাগবে, এগুলো লাগবে না। এখন আসো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। আমরা জানি যে আমাদের ব্লাড ভেসেলগুলোর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তখন আমাদের ব্লাড ভেসেলের গায়ে এই ব্লাড ফ্লোটা এক ধরনের প্রেসার বা চাপের সৃষ্টি করে, যে চাপটাকে বলা হয় কি ভাইয়া, রক্তচাপ। তোমরা অনেক সময় প্রেসার মাপতে গেলে শুনেছো যে যে বলে যে আপনার প্রেসার 120/80 বা 130/70 বা এরকম সামথিং যে কোনো কিছু। তো 120/80, এখানে 120 বলতে বোঝায় আমাদের যে সিস্টোলিক প্রেশারটা আছে সেটা। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যখন ভেন্ট্রিকলের সিস্টল হয়, তখনকার সময়ের যেই ব্লাড প্রেশারটা আছে সেটা কত, 120 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টলের সময় যে ব্লাড প্রেশারটা থাকে সেটা কি, 80 মিলিমিটার মার্কারি। এখন এই 120/80 এটা কি একটা অপটিমাম একটা ব্লাড প্রেশার। 120 আর 80 এটা অপটিমাম সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন সিস্টোলিক ব্লাড প্রেশারের একটা নর্মাল রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে থাকলে আমরা বলি কি আপনার ব্লাড প্রেশার ঠিক আছে বা নর্মালের মধ্যে আছে। তো সিস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে সেই রেঞ্জটা কত ভাইয়া, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। আর অপটিমাম কত, 120। ডায়াস্টোলিকের ক্ষেত্রে এই প্রেশারটা কত ভাইয়া, 60 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিকের ক্ষেত্রে প্রেশার কত ভাইয়া, 60 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি। আর অপটিমাম কত, 80 মিলিমিটার অফ মার্কারি। ধরো কোনো কারণে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের যে নর্মাল রেঞ্জটা আছে, এই নর্মাল রেঞ্জের উপরে যদি তোমাদের কারো ব্লাড প্রেশার হয় বা কোনো মানুষের ব্লাড প্রেশার এই নর্মাল রেঞ্জের উপরে হয়ে যায়, তখন সে অবস্থাটাকে বলা হয় ভাইয়া উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। তখন সে অবস্থাটা কি বলা হয়, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আর যদি ধরো স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়, তখন সেটাকে বলা হয় নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। ঠিক আছে, যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে সেটা হাইপারটেনশন, আর কমে গেলে হাইপোটেনশন। এখন মানুষের এই যে রক্তচাপ মাপার যে যন্ত্রটা আছে, অবশ্যই কি আমরা যে রক্তচাপটা মাপি সেটা কি কোনো একটা যন্ত্রের সাহায্যে মাপতে হবে। তো এই রক্তচাপ মাপার জন্য যে যন্ত্রটা আছে সেই যন্ত্রের নাম কি ভাইয়া, স্ফিগমোম্যানোমিটার। আমাদের রক্তচাপ মাপার জন্য যে যন্ত্রের নামটা আছে সেই যন্ত্রের নাম কি ভাইয়া, স্ফিগমোম্যানোমিটার। আর
অক্সিজেন মাত্রা ও হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম কি? পালস অক্সিমিটার। অক্সিজেন মাত্রা ও হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম কি? পালস অক্সিমিটার। শুধু ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। ঠিক আছে, এখন আসো ব্যারোরিসেপ্টর কি জিনিস। এই যে আমাদের ব্লাড ভেসেল বা রক্তবাহিকাগুলো আছে, এগুলার প্রাচীরে কিছু সংবেদী স্নায়ুপ্রান্ত থাকে। কি থাকে ভাইয়া? কিছু সংবেদী স্নায়ুপ্রান্ত থাকে, যেগুলা আমাদের ব্লাড প্রেশারটাকে মনিটর করে। যদি কোনো কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন সিগন্যাল আমাদের ব্রেনে প্রদান করে, এবং কোনো কারণে যদি কমে যায়, সেই সিগন্যালও আমাদের ব্রেনে এটা প্রেরণ করে। তো এই যে সংবেদী স্নায়ুপ্রান্তগুলো আছে, সেগুলোকে একত্রে বলা হয় কি ভাইয়া? ব্যারোরিসেপ্টর। সংবেদী স্নায়ুপ্রান্তকে কি বলা হয় ভাইয়া? ব্যারো রিসেপ্টর। আর কোনো কারণে যদি ধরো আমাদের ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেল বা কমে গেল, তখন আমাদের বডির অটো রেগুলেশন সিস্টেম, বডির মানে আমাদের দেহের ভিতরে হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা বজায় রাখার জন্য আবার ব্লাড প্রেশারটাকে নর্মালি নিয়ে আসে। যদি বেড়ে যায় সেটাকে কমিয়ে নর্মালি নিয়ে আসে, যদি কমে যায় সেটাকে আবার বাড়িয়ে নর্মালি নিয়ে আসে। এই যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বা কমে যাওয়ার মাধ্যমে আবার যখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসে, এই সামগ্রিক প্রক্রিয়াটাকে কি বলা হয় ভাইয়া? ব্যারো রিফ্লেক্স। অর্থাৎ কি, ব্লাড প্রেশারের যদি তারতম্য ঘটে, তখন সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার সামগ্রিক প্রক্রিয়াটাকে কি বলা হয়? ব্যারো রিফ্লেক্স। তো আমাদের বডিতে বা আমাদের দেহে দুই ধরনের ব্যারো রিসেপ্টর থাকে। একটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখন দেখো, উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কিছু আলাদা নাম আছে, এগুলো তোমরা দেখবা। যেমন উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা নাম কি? আর্টারিওরাল ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা নাম কি ভাইয়া? আর্টারিওরাল আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। এখন এখান থেকে ইম্পর্টেন্ট কি, যে এসব ব্যারোরিসেপ্টর গুলো কোথায় থাকে, এগুলা আমাদের ব্রেনের বা মস্তিষ্কের কোন অংশে সিগন্যাল প্রেরণ করে, এবং কিভাবে বা কোন মাধ্যমে এই সিগন্যালগুলো সেখানে যায়। দেখো, আমাদের যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর গুলো আছে, এগুলো কোথায় থাকে? আমাদের অ্যাওরটিক আর্চ আর ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে। আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় থাকে? অ্যাওরটিক আর্চ আর ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে। এটা ইম্পর্টেন্ট। প্লাস এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থেকে আমাদের সিগন্যাল কোথায় যায়? আমাদের মস্তিষ্কের মেডুলায় যায়। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থেকে আমাদের সিগন্যাল কোথায় যায়? মস্তিষ্কের মেডুলায় যায়। সেখানে গিয়ে সে কি করে? ভেসোমোটর যে আমাদের সেন্টার আছে, মস্তিষ্কের যে ভেসোমোটর সেন্টার আছে, সেটাকে দমিত করে বা সাপ্রেসড করে দেয়। যেটা কি, যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন এই ভেসোমোটর সেন্টারটাকে দমিত করে দিলে, তখন কি আমাদের হার্টবিট কমায় দেয়। হার্টবিট কমায় দিলে আমাদের ব্লাড ফ্লো কমে যায়। এই ফলশ্রুতিতে আমাদের ব্লাড প্রেশারটা আবার নর্মালি চলে আসে। ওকে, এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর তো সিগন্যাল আমাদের মেডুলায় প্রেরণ করলো। এখন মেডুলায় প্রেরণ করে কিভাবে? দুইটা স্নায়ুর মাধ্যমে, আমাদের 9 আর 10 নাম্বার করোটিক স্নায়ুর মাধ্যমে। একটা কি? গ্লসোফেরেঞ্জিয়াল, আর একটা ভেগাস। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে মেডুলায় সিগন্যাল প্রেরণ করলো? আমাদের গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে। ওকে, এখন আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর বা কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর। এক্ষেত্রেও এগুলা কোথায় কোথায় থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে, এটা আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। ওয়ার্ডটা কি ভাইয়া? ডিপিএস। ওয়ার্ডটা কি ভাইয়া? ডিপিএস। তো ডিপিএস এর ডি দিয়ে কি ভাইয়া? ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল। ডিপিএস এর ডি দিয়ে ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল। পি দিয়ে আমাদের পালমোনারি রক্তবাহিকা। এস দিয়ে আমাদের সিস্টেমিক শিরা। তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান আমরা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? ডিপিএস দিয়ে, ডি দিয়ে ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল, পি দিয়ে পালমোনারি রক্তবাহিকা, এস দিয়ে সিস্টেমিক শিরা। এখন এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আমাদের মস্তিষ্কের কোথায় বার্তা প্রেরণ করে? হাইপোথ্যালামাসে। কোথায় বার্তা প্রেরণ করে ভাইয়া? হাইপোথ্যালামাসে। আর উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় প্রেরণ করেছিল? আমাদের মেডুলায়। ওকে,
এখন আরেকটা জিনিস এখানে, যে আয়তন রিসেপ্টর কোন কোন সংবহন তন্ত্রে জড়িত। আয়তন রিসেপ্টরটা আমাদের রক্ত সংবহন এবং রেচন উভয় তন্ত্রের সাথে জড়িত। আয়তন রিসেপ্টরটা আমাদের কিভাবে জড়িত ভাইয়া? রক্ত সংবহন ও নেচন তন্ত্র উভয় তন্ত্রের সাথে জড়িত। ওকে, এখন আসো মানবদেহের রক্ত সংবহন। মানবদেহের 4 প্রক্রিয়ায় রক্ত সংবহিত হয়ে থাকে। কয় প্রক্রিয়ায় ভাইয়া? 4 প্রক্রিয়ায় রক্ত সংবহিত হয়ে থাকে। যেমন ফার্স্টেরটা যদি আমরা দেখি, সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন কি ভাইয়া? আমাদের যে হার্ট আছে, এই হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে কি আমাদের অ্যাওর্টার উৎপত্তি হয়। এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে কি আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, এবং সেখান থেকে কি পুরো বডি থেকে আবার এগুলো শিরার মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের রক্ত পুরো দেহে প্রবাহিত হয়ে আবার কি রাইট অ্যাট্রিয়ামে আমাদের রক্ত নিয়ে আসে। এই যে সারা দেহে রক্তের যোগান দিল, প্লাস সারা দেহ থেকে বর্জ্য পদার্থ সমৃদ্ধ রক্ত আবার রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসলো, এই যে সংবহনটা সেটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। দেখো ফার্স্টে কি বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার উৎপত্তি হলো, অ্যাওর্টা থেকে বিভিন্ন ধমনী, অ্যাওর্টার মাধ্যমে টিস্যু অঙ্গে আমাদের রক্ত প্রবাহিত হলো, তারপর শিরা, মহাশিরা, শিরা থেকে মহাশিরার উৎপত্তি সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেটা আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলে গেল। তারপরে দেখো কি সংবহন আছে ভাই আমাদের? পালমোনারি সংবহন। পালমোনারি ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝতেছি? ফুসফুস রিলেটেড। পালমোনারি কি ভাইয়া? ফুসফুস রিলেটেড। তো আমাদের হৃৎপিণ্ডের হুম রাইট ভেন্ট্রিকল থেকে কি আমরা জানি পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত কোথায় যায়? আমাদের ফুসফুসে যায়। আমরা কি জানি ভাইয়া? রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়। তো ফুসফুসে যাওয়ার পরে সেখান থেকে কি আবার পালমোনারি শিরার মাধ্যমে আমাদের রক্তটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে। তাহলে কি হলো ভাইয়া? আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় গেল? ফুসফুসে গেল। তারপর ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে আসলো। এই যে সংবহনটা হলো, সেই সংবহনটাকে বলা হয় পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। কি ভাইয়া? পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। আচ্ছা, নেক্সট আরেক ধরনের সংবহন আমাদের আছে, সেটা কি ভাইয়া? পোর্টাল সংবহন। তো দেখো, আমরা কি দেখেছিলাম যে সিস্টেমিক সংবহনে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা কি আমাদের পুরো বডিতে ব্লাড সাপ্লাই নিয়ে গেছে। কিন্তু যদি কখনো এমন হয় বা আমাদের বডির সাপ্লাইয়ের ক্ষেত্রে এমন হয় যে এগুলা কি নির্দিষ্ট কয়েকটা অঙ্গের ভিতরে গিয়ে আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়, এবং সেখান থেকে পুনরায় আবার শিরার উৎপত্তি করে, এবং সেই শিরা পরে আমাদের হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ নিয়ে আসে। কি বললাম ভাইয়া? যদি কখনো এমন হয় আমাদের সিস্টেমিক সংবহনের যাত্রাপথে কোনো একটা অঙ্গের ভিতরে ঢুকে আমাদের এই রক্তবাহিকাগুলো কৈশিক জালিকায় আবার বিভক্ত হলো, এবং পরবর্তীতে আবার শিরা উৎপন্নের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসলো, তখন এই সংবহনটাকে বলা হয় কি ভাইয়া? পোর্টাল সংবহন। তখন এই সংবহনটাকে কি বলা হয় ভাইয়া? পোর্টাল সংবহন। এখন এই সংবহনটাকে পোর্টাল সংবহন কেন হলো বলা হয় ভাইয়া? কারণ এই সংবহনের সময় আমাদের যেই রক্তপথ বা রক্তের যে গতিপথ আছে, সেটা কি, যে রক্তবাহিকাগুলো আছে সেটা কি দুইবার কৈশিক জালিকায় বিভক্ত হয়। পোর্টাল সংবহনে কি হয় ভাইয়া? আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে দুইবার কৈশিক জালিকায় বিভক্ত হয়। ঠিক আছে? এটা কিভাবে? ধরো আমাদের লিভারের ক্ষেত্রে পোর্টাল সংবহন দেখা যায়, তারপর কিডনির ক্ষেত্রে পোর্টাল সংবহন দেখা যায়। তো যখন অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে ব্লাড সাপ্লাই যাচ্ছে, তখন কি আমরা জানি যে ধমনী থেকে কৈশিক জালিকা সৃষ্টির মাধ্যমে পরবর্তীতে শিরার উৎপত্তি হয়। ধমনী কৈশিক জালিকায় বিভক্ত হয়, পরে শিরার উৎপত্তি ঘটে। এই শিরা যখন আবার হৃৎপিণ্ডের এই লিভারের ভিতরে যায়, তখন এগুলো আবার পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয়।
কি বললাম ভাইয়া? এই শিরা যখন আবার আমাদের যকৃত বা লিভারের ভিতরে যায়, তখন পুনরায় আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়। পরে সেগুলো আবার শিরা তৈরির মাধ্যমে আমাদের রক্তটাকে আবার হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে। তো আমরা কি দেখলাম? এই যে সংবহনের মধ্যে ক্যাপিলারি বা আমাদের যে রক্তবাহিকাগুলো আছে সেগুলো কি দুইবার কৈশিক জালিকায় বিভক্ত হয়েছে। দুইবার কৈশিক জালিকায় বিভক্ত হওয়ার কারণে এই সংবহনটাকে বলা হয় পোর্টাল সংবহন। ক্লিয়ার ভাইয়া? মেরুদণ্ডী প্রাণীতে সাধারণত দুই ধরনের পোর্টাল সংবহন দেখা যায়। একটা কি ভাইয়া? হেপাটিক আর একটা রেনাল। হেপাটিকের ক্ষেত্রে কোথায় গিয়ে কৈশিক জালিকায় বিভক্ত হয়? আমাদের যকৃত বা লিভারে। আর রেনালের ক্ষেত্রে আমাদের বৃক্কে গিয়ে রক্তবাহিকাগুলো কৈশিক জালিকায় বিভক্ত হয়। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সিস্টেম থাকে, আর রুই মাছের ক্ষেত্রে রেনাল পোর্টাল সিস্টেম থাকে। তাহলে কি বললাম ভাইয়া? হেপাটিক পোর্টাল সিস্টেম কোথায় থাকে? মানুষের মধ্যে। আর রেনাল পোর্টাল সিস্টেম কোথায় থাকে? রুই মাছে। এখন হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা এটা একটু দেখে নিবা। তারপর আরেকটা আছে কি ভাইয়া? করোনারি সংবহন। এই যে হৃৎপিণ্ড আমাদের কি করতেছে? ব্লাড পাম্প করতেছে। পাম্প করে আমাদের দেহের প্রতিটা অংশে কি ব্লাড সাপ্লাই করতেছে ঠিক মতো। এখন এই যে হৃৎপিণ্ড আমাদের পুরো দেহের ব্লাড সাপ্লাই নিয়ন্ত্রণ করতেছে, এই হৃৎপিণ্ডেরও তো ব্লাড সাপ্লাই দরকার, তাই কি? দরকার না? এই হৃৎপিণ্ডের নিজেরও তো ব্লাড সাপ্লাই দরকার, যেটার মাধ্যমে কি এ পুষ্টি উপাদান গ্রহণ করবে। তো হৃৎপিণ্ড নর্মালি করোনারি ধমনির মাধ্যমে ব্লাড সাপ্লাই গ্রহণ করে থাকে। এবং এই যে যেই সংবহন তন্ত্রের মাধ্যমে বা এই সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড নিজে ব্লাড সাপ্লাই পায়, সেই সংবহনটাকে বলা হয় কি ভাইয়া? করোনারি সংবহন। সেই সংবহনটাকে কি বলা হয় ভাইয়া? করোনারি সংবহন। করোনারি সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড নিচে ব্লাড সাপ্লাই পায়, এর মাধ্যমে অক্সিজেন এসহ নানা ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। এখানে সিস্টেমিক আর পালমোনারি সংবহনের পার্থক্য এগুলা দেখবা যে বায়োলজিতে, বোটানি এবং জুওলজিতে যতগুলো পার্থক্য আছে, কাজ আছে বা যতগুলো ছক আছে, সব 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 মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট। প্রতিটা ছক, প্রতিটা কাজ, প্রতিটা পার্থক্য থেকে মেডিকেল পরীক্ষায় প্রশ্ন আসার মতো সবগুলাই খুব ইম্পর্টেন্ট এবং সবগুলা তোমরা খুব ভালো মতো দেখবা। এখন আসো হৃৎপিণ্ডের বিভিন্ন অবস্থা। ফার্স্টে যদি আমরা দেখি বুকে ব্যথার কয়েকটা প্রকারভেদ আছে। ফার্স্টে এখানে কি বলা হয়েছে ভাইয়া? প্লুরিসি। আমরা কি জানি ফুসফুসের আবরণের নাম কি ভাইয়া? প্লুরা। ফুসফুসের আবরণের নাম কি ভাইয়া? প্লুরা। তো ফুসফুসের আবরণে কোনো কারণে যদি প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশনের সৃষ্টি হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় কি ভাইয়া? প্লুরিসি। আর ফুসফুসে যদি কোনো কারণে কোনো জীবাণু সংক্রমণ ঘটে, তখন সে অবস্থাটাকে বলা হয় নিউমোনিয়া। তাহলে প্লুরিসি কি? ফুসফুসের যে আবরণ, প্লুরায় যদি কোনো ধরনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় প্লুরিসি। আর ফুসফুস যদি কোনো জীবাণুর দ্বারা আক্রমণ হয় বা সংক্রমিত হয়, তখন সেটাকে বলা হয় নিউমোনিয়া। তারপরে ধরো আমাদের যে ফুসফুস আছে, এই ফুসফুসে যদি ধরো কোনো কারণে জমাট রক্ত প্রবেশ করলো, ফুসফুসে যদি কোনো কারণে জমাট রক্ত প্রবেশ করে, তখন সেটা কি আমাদের যে পালমোনারি আর্টারি বা ভেইনগুলো আছে সেগুলা কি বন্ধ করে দিতে পারে না? আমাদের যেসব পালমোনারি বা আর্টারি বা ভেইন আছে সেগুলো কি, সেগুলোতে যদি জমাট রক্ত প্রবেশ করে, তখন সেই এটা কি পালমোনারি বা আর্টারিকে ব্লক করে দিতে পারে। তখন যদি ব্লক করে দেয়, তখন সেখানে কি হবে ভাইয়া? ব্লাড সাপ্লাই একদম কমে যাবে এবং ব্লাড সাপ্লাই একদম কমের মাধ্যমে সেখানের আশেপাশের কোষগুলোকে সে ধ্বংস করে দিতে পারবে। তখন যে অবস্থার সৃষ্টি হবে, সেই অবস্থাটাকে কি বলা হয় ভাইয়া? পালমোনারি এম্বোলিজম। এটা কেন হয়? জমাট রক্ত ফুসফুসে প্রবেশের কারণে। এখন দেখো কস্টোকন্ড্রাইটিস। এটা কি ভাইয়া? আমাদের যে পরশুকা বা রিবস গুলো আছে, এবং পরশুকা গুলো আমাদের কি দেখবা যখন তোমরা মেডিকেলে চান্স পাওয়ার পর, বা দেখবা যে আমাদের যে রিবস গুলো আছে এগুলা বিভিন্ন তরুণাস্থি দ্বারা আমাদের স্টারনামের সাথে যুক্ত। আমাদের যে রিবস গুলো আছে এগুলা কি বিভিন্ন ধরনের তরুণাস্থি দ্বারা স্টারনামের সাথে যুক্ত থাকে।
এই সংযোগস্থলে যদি কোনো কারণে প্রদাহ বা ইনফ্ল্যামেশনের সৃষ্টি হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় কি ভাইয়া? কস্টোকন্ড্রাইটিস। তারপরে পরশুকার ভাঙন, পেশুটান এগুলো একটু দেখবা, স্নায়ুতে চাপ, পিত্তপাথড়ী, গল ব্লাডারে যদি পাথর সৃষ্টি হয়, দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত ইত্যাদি নানা কারণে আমাদের বুকে ব্যথা হয়ে থাকে পারে। এখন আসো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগ। দেখো, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগের মধ্যে করোনারি ধমনী রোগ বা ধমনীর কারণে বিভিন্ন রোগ, এটা বেশি ইম্পর্টেন্ট। মানে ম্যাক্সিমাম আমাদের যেসব হৃদরোগ হয় এগুলো কি হয় আমাদের ধমনীর বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন ব্লকের কারণে এই রোগগুলো হয়ে থাকে। যেমন ফার্স্টে যদি আমরা দেখি কার্ডিওমেগালি। কার্ডিও মানে কি ভাইয়া? হৃৎপিণ্ড। মেগালি মানে কি? বড় বা বড় হয়ে গেছে এরকম। তাহলে কার্ডিওমেগালি মানে কি ভাইয়া? হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। কার্ডিওমেগালি কি ভাইয়া? হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। তারপরে দেখো ভালভুলার হার্ট ডিজিজ। ভালভ, ভালভ দিয়ে আমরা কি জানি? আমরা হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের ভালভ বা কপাটিকা আছে। তাহলে যেহেতু বলছে এখানে কি ভালভুলার হার্ট ডিজিজ, তার মানে কি হৃৎপিণ্ডের এক বা একাধিক হৃৎকপাটিকা অকার্যকর হয় বা ভালভের বিভিন্ন সমস্যা থাকতে পারে। তারপর দেখো ভাইয়া কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল মানে কি ভাইয়া? জন্মগত। কনজেনিটাল কি ভাইয়া? জন্মগত। জন্মগত যে হৃৎপিণ্ডের রোগটা আছে, জন্মগত যেসব হৃৎপিণ্ডের রোগ সৃষ্টি হয়ে থাকে সেগুলোকে বলা হয় কি? কনজেনিটাল হার্ট ডিজিজ। তারপর দেখো ভাইয়া পেরিকার্ডাইটিস। পেরি মানে কি আমরা জানি? চারপাশে। কার্ডাইটিস মানে হৃৎপিণ্ডের বা পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ড। তা হৃৎপিণ্ডের বাইরের চারপাশে কি থাকে আমরা জানি? একটা আবরণ থাকে, সেটা কি? পেরিকার্ডিয়াম। এবং এখন এই হৃৎপিণ্ডের বাইরের যে আবরণ, এই পেরিকার্ডিয়ামে যদি কোনো কারণে প্রদাহ বা ইনফ্ল্যামেশনের সৃষ্টি হয় তখন সেই অবস্থাকে বলা হয় পেরিকার্ডাইটিস। কার্ডিও মায়োপ্যাথি। মায়ো মানে কি ভাইয়া? মাসেল। মায়ো মানে কি? মাসেল। তো হৃৎপেশির বা হৃৎপিণ্ডের মাসেলের যদি কোনো রোগ হয়ে থাকে তখন সেটাকে বলা হয় কার্ডিও মায়োপ্যাথি। এখন দেখো রিউমেটিক হৃদজ্বর, এটা কি কারণে হয়ে থাকে? স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে রিউমেটিক জ্বর এর কারণে এই রোগটা হয়ে থাকে। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে রিউমেটিক জ্বর এর কারণে কি হয়? হৃদপেশি ও ভালভের রোগ, যেটা রিউমেটিক হৃদরোগ নামে পরিচিত। ওকে, এখন দেখো ভাইয়া করোনারি হৃদরোগের অপর নাম কি? ইসকেমিয়া। করোনারি হৃদরোগের অপর নাম কি? ইসকেমিয়া। ইসকেমিয়া বলতে নর্মালি বোঝায় যে আমাদের টিস্যুতে যদি কোনো কারণে ব্লাড সাপ্লাই বা রক্ত প্রবাহ কমে যায় তখন সে অবস্থাটাকে বলা হয় ইসকেমিয়া। ঠিক আছে? আরেকটা টার্ম দেখো ভাইয়া অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আমাদের যেসব রক্তবাহিকা আছে এখানে যদি বিভিন্ন চর্বি জাতীয় বা ক্যালসিয়াম জাতীয় পদার্থের জমা হয়ে যদি প্লাক টাইপের গঠন সৃষ্টি করে তখন এই প্লাক টাইপের গঠন সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। কি ভাইয়া? অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন আসো আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ, এর মধ্যে তিনটা রোগ দেয়া আছে, সেটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। ফার্স্টে কি আছে ভাইয়া? অ্যানজাইনা বা হৃদশূল। অ্যানজাইনা বা হৃদশূল। অ্যানজাইনা কি ভাইয়া? আমরা কি জানি? আমাদের বডির বিভিন্ন সেলগুলোকে কর্মক্ষম রাখতে হলে কি সেখানে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই দরকার। কারণ ব্লাডের মাধ্যমে কি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সহ বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের টিস্যু বা সেলগুলো গ্রহণ করে থাকে। হ্যাঁ, এখন কোনো কারণে যদি আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই না পায় তখন কি করে? এরা অক্সিজেন সাপ্লাই পাওয়ার জন্য এদের হার্টবিট বাড়ায় দেয় বা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বাড়ায় দেয়। তখন এই মুহূর্তে মনে হয় যে কি বুক নিষ্পেষিত হয়ে যাচ্ছে বা দম বন্ধ হয়ে যাচ্ছে। কি বললাম ভাইয়া? হৃৎপেশি যখন পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পায় তখন মনে হয় কি বুক নিষ্পেষিত হয়ে যাচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এবং বুকে এক ধরনের ব্যথার সৃষ্টি করে। এই অবস্থাটাকে বলা হয় অ্যানজাইনা বা এর অপর নাম কি? অ্যানজাইনা পেক্টোরিস। এটাকে কি বলা হয় ভাইয়া? অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, এখন দেখো ফার্স্টে কি হলো? হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে কি সৃষ্টি হলো ভাইয়া? অ্যানজাইনা সৃষ্টি হলো। ধরো
এখন যে হৃৎপেশির যে ব্লাড সাপ্লাই গুলো আছে বা যে আর্টারি ভেইন গুলো আছে এগুলোতে কোনো কারণে প্লাক সৃষ্টি হয়ে গেল। কি সৃষ্টি হয়ে গেল? প্লাক সৃষ্টি হয়ে গেল, এবং প্লাক সৃষ্টির ফলে এর মধ্য দিয়ে রক্ত প্রবাহ একবারে বন্ধ হয়ে গেল। তখন কি হবে? যে হৃৎপেশিগুলো আছে যেগুলোর ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তখন সেগুলা ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে কি আস্তে আস্তে মরে যাবে। হৃৎপেশির যে কোষগুলো আছে সেগুলো কি আস্তে আস্তে মরে যাবে। তখন এই যে হৃৎপেশিগুলো মরে গেল, তখন যে অবস্থার সৃষ্টি হবে সেটাকে কি বলা হয় ভাইয়া? হার্ট অ্যাটাক। কি বলা হয় ভাইয়া? হার্ট অ্যাটাক। কি বললাম? আমাদের যে করোনারি আর্টারি গুলো আছে বা যে ধমনীগুলো আছে এগুলাতে কোনো কারণে যদি প্লাক সৃষ্টির হয়ে যদি রক্ত প্রবাহ একেবারে বন্ধ হয়ে যায়, তখন এই আশেপাশের কোষগুলো কি পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই না পেয়ে একেবারে ধ্বংস হয়ে যায় বা মরে যায়। তখন হৃৎপিণ্ডের যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এটার আরেকটা নাম কি আছে ভাইয়া? এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন। ঠিক আছে? তো ফার্স্টে অ্যানজাইনার ক্ষেত্রে কি ছিল? ব্লাড সাপ্লাই কম ছিল। এখন যখন ব্লাড সাপ্লাই একবারে বন্ধ হয়ে গেল তখন কিসের সৃষ্টি হলো? আমাদের হার্ট অ্যাটাক। এখন ধরো ধরো হার্ট অ্যাটাক হইলো বা ব্লাড সাপ্লাই একদম বন্ধ হয়ে গেল হৃৎপিণ্ডের বা হৃৎপেশিগুলোর কোষগুলোতে। তখন কি হবে? হৃৎপেশিগুলো মারা গেল, এবং আস্তে আস্তে কি হবে? আমাদের হৃৎপিণ্ডের যে সকল কার্যক্ষম বা কর্মক্ষম হৃৎপেশি আছে সেগুলোর সংখ্যা কি আস্তে আস্তে কমতে থাকবে। রাইট? হৃৎপেশিকাগুলো আস্তে আস্তে যদি মারা যেতে থাকে বা ধ্বংস হয়ে যেতে থাকে, তখন কি আস্তে আস্তে আমাদের কর্য এই কর্মক্ষম বা অ্যাক্টিভ যেসব হৃৎপেশিগুলো আছে সেগুলোর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। এখন হৃৎপেশিগুলো যদি আস্তে আস্তে কমে যায় তখন কি হবে ভাইয়া? আমাদের হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ ক্ষমতা আছে এটা কি কমে যাবে না? রাইট? কারণ কি আমাদের হৃৎপেশির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন হৃৎপেশির সংখ্যা কমে যাওয়ায় কি আমাদের হৃৎপিণ্ড আবার আগের মতো কি সংকোচন প্রসারণ করতে পারতেছে না। এখন যদি আগের মতো সংকোচন প্রসারণ করতে না পারে, তাহলে আমাদের বডিতে যে সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্ত প্রবাহ চলমান থাকে সেটা কি কমে যাবে। রাইট? যেহেতু হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কমে গেছে, তাহলে আমার বডিতে কি ব্লাড ফ্লোটা কমে যাবে। এই যে আমাদের বডিতে যখন ব্লাড ফ্লোটা কমে গেল, তখন কি আমাদের বডির যেই পরিমাণ ব্লাড ফ্লোটা প্রয়োজন সেই পরিমাণ ব্লাড ফ্লো কি আমাদের হৃৎপিণ্ড সাপ্লাই করতে পারতেছে না। তখন যে অবস্থাটার সৃষ্টি হবে সেই অবস্থাটার নাম কি ভাইয়া? হার্ট ফেলিওর। তখন সেই অবস্থাটার নাম কি ভাইয়া? হার্ট ফেলিওর। অর্থাৎ হৃৎপিণ্ড যখন আমাদের দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহ দিতে পারবে না বা ব্লাড সাপ্লাই দিতে পারবে না, তখন সেটা কি হার্ট ফেলিওর। তাহলে দেখো আমাদের ফার্স্টে কি হয়েছিল? অক্সিজেনের সাপ্লাই কমের কারণে আমাদের কি হয়েছিল? অ্যানজাইনা হয়েছিল। অ্যানজাইনা এটা কি আরো আরো একটু ত্বরান্বিত হয়ে কি সৃষ্টি করলো? হার্ট অ্যাটাক। সেজন্য অ্যানজাইনাকে বলা হয় কি হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। অ্যানজাইনাকে কি বলা হয়? হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। এখন হার্ট অ্যাটাক হওয়ার পরে আমাদের হৃৎপেশির বা কার্যকর হৃৎপেশির সংখ্যা কমতে থাকলো, যেটা কি করলো আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতাকে কমাইতে থাকলো। এবং কমাইতে 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 দেখা গেল যে আমাদের বডির যে পরিমাণ ব্লাড সাপ্লাই দরকার সেই পরিমাণ ব্লাড সাপ্লাই হার্ট আর দিতে পারতেছে না। তখন যে অবস্থাটার সৃষ্টি হলো সেটার নাম কি? হার্ট ফেলিওর। ক্লিয়ার? এইভাবে ফ্লোটা আসছে। ওকে। এখন যদি আমরা অ্যানজাইনার প্রকারভেদ যদি একটু দেখি, যে তিন ধরনের অ্যানজাইনা আছে। কয় ধরনের অ্যানজাইনা ভাইয়া? তিন ধরনের। ফার্স্টটা কি? সুস্থিত অনজাইনা। সুস্থিত যে অনজাইনা বা বুকে ব্যথাটা আছে এটা যদি আমরা বিশ্রাম নেই তাহলে এই ব্যথাটা চলে যায়। নেক্সট কি? অস্থিত বা আনস্টেবল অ্যানজাইনা। এটা কি ভাইয়া? এটা আমাদের বিশ্রামের সময়ও আমাদের বুকের ব্যথার হয়ে থাকে। অস্থিত অ্যানজাইনা হলে আমরা যখন রেস্টিং কন্ডিশনে থাকব তখনও আমাদের বুকে ব্যথা অনুভূত হবে। আর এই অস্থিত বা এই আনস্টেবল অ্যানজাইনাটাকে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ মনে করা হয়। তাহলে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কোনটা ভাইয়া? অস্থিত বা আনস্টেবল অ্যানজাইনা। তারপরে দেখো প্রিন্স মেটাল অ্যানজাইনা। এটা কি? বিশ্রামের সময় কিংবা ঘুমের সময় বা ঠান্ডার কারণে এই ধরনের অ্যানজাইনা বা বুকে ব্যথা দেখা দিতে পারে। ওকে? এখন দেখো নানা কারণেই তো আমাদের দেহে বা আমাদের বুকে ব্যথা হতে পারে।
কখন বুঝবো যে আমরা এই বুকে ব্যথাটা অ্যানজাইনার বুকে ব্যথা? এই ব্যথাটা যদি 5 থেকে 30 মিনিট স্থায়ী হয় তখন সেটাকে আমরা বলবো অ্যানজাইনার বুকে ব্যথা। কত মিনিট ভাইয়া? 5 থেকে 30 মিনিট। অনেক সময় এই অ্যানজাইনার ব্যথাটা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে। ওকে, এটার প্রতিকার করণীয়টা একটু দেখবা। হার্ট অ্যাটাক কি বলছিলাম আমরা? যে আমাদের যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোতে যদি চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম বা প্রোটিন জাতীয় পদার্থ ইত্যাদি যদি আমাদের করোনারি ধমনীর ভেসেলের মধ্যে বা অন্তর্গাতের যদি জমা হয়ে প্লাক সৃষ্টি করে, তাহলে কি করবে? সেখানের ব্লাড ফ্লোটাকে কমায় দেবে। কি করবে ভাইয়া? প্লাক সৃষ্টির মাধ্যমে আমাদের হৃদপেশিগুলোতে ব্লাড ফ্লো বন্ধ করে দিবে। এই যে প্লাকটা সৃষ্টি হলো, এই প্লাক সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। মানে করোনারি আর্টারি বা করোনারি ধমনীর ভিতরে যে প্লাক সৃষ্টি হলো, সেই প্লাক সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। এখন এই প্লাক সৃষ্টির ফলে যে ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেল, তাহলে কি হৃদপেশিগুলো আস্তে আস্তে কি মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তখন সেই অবস্থাটাকে কি বলা হবে? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখো, মায়োকার্ডিয়াল আমরা কি দেখছি? মায় অর্থ পেশি বা এখানে হৃদপেশি, ইনফার্কশন অর্থ কি? অপর্যাপ্ত অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। ইনফার্কশন কি? অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। ওকে, এখন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো যদি আমরা দেখি, আমাদের বুকে ব্যথা হইতে পারে। এছাড়াও কি আমাদের ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্থিতি হইতে পারে, যেমন পিঠ, গলা, চোয়াল বা পাকস্থলীর উপর অংশে অস্বস্তি অস্বস্তি হতে পারে। তারপর ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস হতে পারে। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস কেন ভাইয়া? যেহেতু হার্ট অ্যাটাকের কারণে আমাদের কি হৃদপেশিগুলো মরে যায় এবং আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও কি আস্তে আস্তে কমতে থাকে। তখন দেহের বিভিন্ন টিস্যুতে অক্সিজেন বা অক্সিজেনের ঘাটতি দেখা যায়। সেই কারণে কি আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস বা ব্রিদিংটা বেড়ে যায়, যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারে। এছাড়াও কি বমি বমি ভাব, নৌসিয়া বা বমি হতে পারে। তারপরে ঘুমে ব্যাঘাত, স্লিপ ডিস্টারবেন্স হতে পারে। প্রতিরোধের এগুলো দেখে নিবা। এখন আসো, অনেকে মনে করে থাকে কি হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটো একই জিনিস, কিন্তু না ভাইয়া। হার্ট অ্যাটাক কি? আমরা দেখলাম যে আমাদের যে করোনারি আর্টারি আছে, এখানে যদি প্লাক সৃষ্টি হয়ে, মানে আমাদের হৃৎপিণ্ড কি আমরা জানি করোনারি আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই পায়। তো কোনো কারণে যদি এই করোনারি আর্টারিতে প্লাক সৃষ্টি হয়ে আমাদের হৃৎপেশি কি পর্যাপ্ত ব্লাড সাপ্লাই না পেয়ে যদি মারা যায়, তখন সে অবস্থাটাকে বলা হয় হার্ট অ্যাটাক। আর স্ট্রোক কি ভাইয়া? আমাদের ব্রেইনে যেসব আর্টারি বা ধমনী রক্ত সরবরাহ করে, সেগুলোতে যদি কোনো ধরনের ব্লক সৃষ্টি হয় বা কোনো কারণে সেই ধমনীগুলো যদি ফেটে যায়, তখন আমাদের মস্তিষ্কে কি ব্লিডিং হতে পারে। তখন যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? স্ট্রোক। তাহলে আমাদের হার্ট অ্যাটাক কেন হয় ভাইয়া? করোনারি ধমনীর ব্লক সৃষ্টির কারণে। আমাদের স্ট্রোক কেন হয় ভাইয়া? আমাদের মস্তিষ্কের যেসব ধমনী সাপ্লাই দেয়, সেগুলোতে যদি কোনো ব্লক বা ছিঁড়ে যায়, তখন আমাদের হয় স্ট্রোক। ঠিক আছে, এখন বাকি পার্থক্যগুলো এটা দেখে নিবা। এটা ইম্পর্টেন্ট, এগুলো বাকিগুলো একটু রিডিং দিলেই তোমরা বুঝবা। এখন আসলে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর আমরা কি বলছিলাম? যখন ব্লক সৃষ্টি হওয়ার ফলে আমাদের হৃৎপেশিগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, তখন কি আমাদের হৃৎপেশিগুলো মারা যাবে এবং আস্তে আস্তে আমাদের হৃৎপেশির সংখ্যা কি করতে থাকবে? কমতে থাকবে। আস্তে আস্তে আমাদের হৃৎপেশির সংখ্যা কমতে থাকবে। ফলে কি আমাদের হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ ক্ষমতাটা ছিল, সেটাও কি আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে কি একটা সময় এমন আসবে যে আমাদের হৃৎপিণ্ডটা আমাদের বডিতে যতটুকু পরিমাণ রক্ত প্রবাহ বা ব্লাড সাপ্লাই দরকার সেটা যোগান দিতে পারতেছে না। তখন সেটাকে বলা হবে কি ভাইয়া? হার্ট ফেইলিওর। ওকে, তারপরে এগুলো একটু রিডিং দিয়ে দিবা। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যে হৃদরোগের চিকিৎসার ধারণা। এই পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রায় বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন আসছে, তো এগুলা খুব ভালো মতো পড়বা। ফার্স্টে দেখো, হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কিসের মাধ্যমে ভাইয়া? এক্স রে করানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কিসের মাধ্যমে ভাইয়া? এক্স রে করানোর মাধ্যমে। আমরা নর্মালি কি জানি যে আমাদের হার্টের ম্যাক্সিমাম অংশটা থাকে কোথায়? লেফটে বা বাম দিকে, রাইট?
তো এই হার্টটা মানে আমাদের হৃৎপিণ্ডটা কি লেফটে আছে নাকি অন্য কোথাও চলে গেছে সেটা আমরা কিভাবে দেখতে পারবো? এক্স রে করানোর মাধ্যমে, চেস্ট চেস্ট এক্স রে করানোর মাধ্যমে। ধরো কোনো কারণে এটা যদি রাইটে চলে আসে, অনেকের থাকতে পারে, এটা কনজেনিটাল ডিসঅর্ডার টাইপ হতে থাকে, যে কোনো কারণে হার্টটা লেফটে না গিয়ে রাইটে চলে আসছে, তখন সেই অবস্থাটাকে বলা হয় কি ভাইয়া? ডেক্সট্রোকার্ডিয়া। হার্টটা যদি লেফটে না গিয়ে রাইটে চলে আসে, তখন সেই অবস্থাটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। তো আমরা এই হৃৎপিণ্ডের অবস্থাটা কিভাবে জানা যায়? এক্স রে করানোর মাধ্যমে। নেক্সট টেস্টটা যদি দেখো, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, দেখবা আমাদের হার্টের বা হৃৎপিণ্ডের যে কোনো সমস্যার ক্ষেত্রে ফার্স্টে ডক্টররা যে টেস্টটা সাজেস্ট করেন সেটা কি? ইসিজি। কি টেস্ট সাজেস্ট করে ভাইয়া? ইসিজি। দেখবে ইসিজিটা কিরকম, এরকম টাইপের এরকম টাইপের একটা ইয়া, যেটা অনেকে হয়তো দেখছো, যে ইসিজি। এই ইসিজির মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। ইসিজির মাধ্যমে কি করা যায় ভাইয়া? আমাদের হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। এই ইসিজি থেকে আমরা আমাদের হার্টবিট বের করতে পারি, হার্ট রেট বের করতে পারি, তারপর আমাদের যেসব জাংশনাল টিস্যুগুলো আছে ওগুলো থেকে যথাসময়ে মানে যথাসময়ে বিটগুলো উৎপন্ন হচ্ছে কিনা, বা কোনো নোডের মধ্যে ব্লক সৃষ্টি আছে কিনা, সবগুলো নোড ঠিকমতো কাজ করতে পারতেছি নাকি কিনা, সবগুলো আমরা কি এই ইসিজির মাধ্যমে নির্ণয় করতে পারি। সেই জন্য হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয় কিসের মাধ্যমে ভাইয়া? ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। তারপরে দেখো ইটিটি, এটা কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো এক্সারসাইজের মাধ্যমে আমরা কি করি ভাইয়া? আমাদের বডি বা আমাদের বডির যে সেলগুলো আছে এগুলা কি সঠিক মতো কাজ করতে সক্ষম কিনা সেগুলো আমরা যাচাই করতে পারি। তাহলে কি এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানতে পারবো। কিসের মাধ্যমে? এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটির মাধ্যমে। এখন দেখো বিএনপি, ব্রেইন নাট্রিওটিক পেপটাইড, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো ভাইয়া? হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হতে পারবো। বিএনপি টেস্টের মাধ্যমে আমরা কি হতে পারবো ভাইয়া? হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হতে পারবো। এটা তোমরা মনে রাখতে পারো যে আমাদের যে বিরোধী দল আছে, এতদিন যে বিরোধী দল ছিল বিএনপি, প্রায় অনেকগুলো ইলেকশন করার পরেও তারা কিন্তু জিততে পারে নাই বা ফেল হয়েছে ইলেকশন। তো এভাবে আমরা মনে রাখতে পারি কি, যে বিএনপি টেস্টের মাধ্যমে কি হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তারপরে আমাদের রক্তনালীতে কোনো ধরনের ব্লক আছে কিনা সেটা আমরা কিসের সাহায্যে নির্ণয় করতে পারি? করোনারি এনজিওগ্রামের মাধ্যমে। কোনো ধরনের ব্লক আছে কিনা সেটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারি ভাইয়া? করোনারি এনজিওগ্রামের মাধ্যমে। ওকে। আমাদের হৃদপেশির অবস্থা জানা যায় কিসের মাধ্যমে ভাইয়া? এমআরআই টেস্টের মাধ্যমে। হৃদপেশির অবস্থা কিভাবে জানা যায়? এমআরআই পরীক্ষার মাধ্যমে। এখন ধরো কোনো কারণে হার্ট অ্যাটাক হলো, এখন এটা কি হার্ট অ্যাটাক কিনা নাকি অন্য কোনো কারণ, সেটা কিসের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ভাইয়া? ট্রপোনিয়ন আই পরীক্ষার মাধ্যমে। হার্ট অ্যাটাক নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার মাধ্যমে ভাইয়া? ট্রপোনিয়ন আই পরীক্ষার মাধ্যমে। ওকে। এখন আসো হৃদস্পন্দক বা পেসমেকার। পেসমেকার কোনটা ভাইয়া? যেটা আমরা বলছিলাম যে যেসব কোষ বা সেলগুলা, স্পেশাল টাইপ অফ সেলস, যেগুলা বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজেই কি আমাদের হৃদস্পন্দন সৃষ্টি করতে পারে, সেগুলোকে বলা হয় পেসমেকার। এবং আমরা জানি কি আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোডটা আছে সেটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। আর আমাদের যেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটা আছে এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। হ্যাঁ। এখন ধরো কোনো কারণে আমাদের এই সাইনোয়াট্রিয়াল নোড বা সাইনোয়াট্রিয়াল নোড নষ্ট হয়ে গেল বা ঠিকমতো কাজ করতেছে না, তখন এই দায়িত্বটা কে নেবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এবং ধরো কোনো কারণে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটাও অকেজো হয়ে গেল, তখন কি করা হয়? বাইরের থেকে ব্যাটারি চালিত একটা পেসমেকার আমাদের হার্টে স্থাপন করা হয়। তখন সেই পেসমেকারটাকে বলা হয় কি ভাইয়া? যান্ত্রিক পেসমেকার। ওকে। এখন দেখো আমাদের যে হৃদস্পন্দনটা আছে সেটার নর্মাল রেঞ্জ আমরা কত জানি ভাইয়া? 70 থেকে 80 বার। নর্মাল রেঞ্জ কত আমাদের হৃদস্পন্দনের? 70 থেকে 80 বার। কোনো কারণে এই হার্টবিটটা বা হৃদস্পন্দনটা যদি 70 থেকে 80-র বেশি হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয় ভাইয়া? ট্যাকি কার্ডিয়া। তখন সেটাকে কি বলা হয় ভাইয়া? ট্যাকিকার্ডিয়া। আর কোনো কারণে যদি কমে যায়
তখন সেটাকে কি বলা হয় ভাইয়া? ব্রাডি কার্ডিয়া। ব্রাডি কার্ডিয়া মানে হৃদস্পন্দন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। আর যদি স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া। এখন এই যে হৃদস্পন্দনের বা স্বাভাবিক হৃদস্পন্দনের যে ব্যত্যয়টা ঘটলো, এই ব্যত্যয় যদি ঘটে তখন সে অবস্থাটাকে বলা হয় কি ভাইয়া? অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার মানে কি? নাই। রিদম মানে রিদম নাই। অ্যারিথমিয়া মানে রিদম নাই, মানে নর্মাল যে রিদমটা ছিল হৃৎপিণ্ডের সেই রিদমটা এখন আর নেই, হয় বেড়ে গেছে না হলে কমে গেছে। এখন আসো আমরা যদি যান্ত্রিক পেসমেকারের গঠনটা একটু দেখি। এটা কি কি নিয়ে গঠিত হয়? ফার্স্টে একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে গঠিত হয়। অনেকে এই জায়গায় ভুল করে থাকো কি, মনে করে থাকো যে লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু না, লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম আয়ন বা কোনো ব্যাটারির সাথে আয়ন কখন যুক্ত হবে ভাইয়া? যখন সেটাকে আমরা চার্জ দিতে পারবো। আয়ন কখন যুক্ত হবে ভাইয়া? যখন সেই ব্যাটারিটাকে আমরা চার্জ দিতে পারবো তখন সেটা হবে কি? আয়ন। কিন্তু আমাদের যে পেসমেকার গুলো আছে এগুলা আমরা চার্জ করতে পারি না। এগুলা নর্মাল যে ব্যাটারির ক্যাপাসিটি থাকে সেটাই থাকে, এটাকে চার্জ করা পসিবল হয় না। তাই এটা শুধু লিথিয়াম ব্যাটারি। যদি চার্জ করা যেত তখন হতো লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা খেয়াল রাখবা যে যান্ত্রিক পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? লিথিয়াম ব্যাটারি, আয়ন না কিন্তু। তারপরে একটা কম্পিউটারাইজ জেনারেটর থাকে এবং সেন্সরযুক্ত কতগুলো তার বা লিড থাকে, যেগুলোকে বলা হয় কি? ইলেকট্রোড। এখন পেসমেকার দেখবে যে কয়টা তার থাকে বা লিড থাকে? 1 থেকে 3টা লিড থাকতে পারে। এটা ধরো কিভাবে মনে রাখবো? ধরো এটা ধরলাম যে এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তো লিডগুলো কিভাবে থাকে এটা তোমরা মনে রাখবা যে ভাই এল শেপ। এই যে এল শেপ, এভাবে মনে রাখবা। কিসের? এল শেপ। একটা যদি লিড থাকে তখন সেটা হবে কি? রাইট অ্যাট্রিয়ামে। যদি 2টা লিড থাকে তখন সেটা হবে রাইট ভেন্ট্রিকলে। যদি 3টা লিড থাকে তখন সেটা হবে লেফট ভেন্ট্রিকলে। এই এল শেপ দিয়ে তোমরা মনে রাখবা, ঠিক আছে? ওকে। আর এই যে যান্ত্রিক পেসমেকার গুলো আছে এর মেয়াদ থাকে কত? প্রায় 7 থেকে 10 বছরের মতো। কত থাকে ভাইয়া? 7 থেকে 10 বছরের মতো। তারপরে দেখো মেকানিক্যাল হার্ট নামে একটা হার্ট আছে, যেটা কি সম্পূর্ণ যান্ত্রিক হার্ট বা কাইন্ড অফ মোটর সিস্টেম। দেখো বাংলাদেশে সর্বপ্রথম ইউনাইটেড হসপিটালের প্রধান একজন সার্জন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সর্বপ্রথম একজন মহিলার হার্টের মধ্যে মেকানিক্যাল হার্ট স্থাপন করেন। এবং সেই মেকানিক্যাল হার্টটার নাম কি ছিল? হার্টমেট 3। মেকানিক্যাল হার্টটার নাম কি ছিল ভাইয়া? হার্টমেট 3। এখন দেখো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট নাম দেখেই কি বুঝতে পারছো আমরা? যে এক্ষেত্রে আমাদের বুকের একদম মাঝ বরাবর কেটে হার্টটাকে উন্মুক্ত করে এর মধ্যে সার্জারি করা হয়। তখন সেই সার্জারিটিকে বলা হয় কি? ওপেন হার্ট সার্জারি। এখন এই ওপেন হার্ট সার্জারি প্রধানত 3 উপায়ে করা হয়। কয় উপায়ে ভাইয়া? 3 উপায়ে। ফার্স্টটা কি? অন পাম্প সার্জারি। অন পাম্প অর্থটা দেখেই তোমরা কি বুঝতে পারতেছো যে একটা পাম্প আছে, সেটা কি? চালু অবস্থায় আছে। ঠিক আছে? একটা পাম্প আছে যেটা কি চালু অবস্থায় আছে। এই ধরনের সার্জারির ক্ষেত্রে কি হয় ভাইয়া? একটা আলাদা হৃদ ফুসফুস মেশিন থাকে পাশে। কি থাকে ভাইয়া? একটা আলাদা হৃদ ফুসফুস মেশিন থাকে, যেটা কি করে আমাদের এই হৃৎপিণ্ডের অপারেশন চলাকালীন হৃৎপিণ্ডের যাবতীয় যে সংকোচন প্রসারণ বা ব্লাড সাপ্লাই ঠিক রাখা, এই সকল কাজ কি করে? আমাদের এই হৃদ ফুসফুস মেশিনটা করে থাকে। তো এই ধরনের সার্জারিতে কি হয় ভাইয়া? অন পাম্প সার্জারিতে আমাদের যে যন্ত্রটা আছে, হৃদ ফুসফুস মেশিনটা আছে, সেটা সচল থাকে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা তখন বা কাজ করা থাকে না, বা হৃৎপিণ্ড তখন কাজ করে না। অফ পাম্প সার্জারির ক্ষেত্রে কি ভাইয়া? আমাদের যে হৃদ ফুসফুস মেশিনটা আছে এটা বন্ধ থাকবে, আর আমাদের হার্টটা তখন কি? হার্টে তখন বিট চলবে বা হার্ট সংকুচিত হবে, প্রসারিত হবে। কিন্তু এই সংকোচন প্রসারণটা আমাদের নর্মাল বডিতে যেরকম ভাবে তীব্র গতিতে সংকুচিত প্রসারিত হয় তখন সেটা হবে না। বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে এই হার্টবিটটাকে তখন কমিয়ে রাখা হবে। লাস্ট যেটা দেখতেছো, রোবট সহযোগী সার্জারি। রোবট সহযোগী সার্জারি, এটা কি?
তুমি বুঝতেই পারছো যে রোবটের সাহায্যে করা হয়, এবং যেহেতু রোবটের সাহায্যে করা হয় কম্পিউটার নিয়ন্ত্রিত উপায়ে, তাই এই সার্জারি কি অত্যন্ত সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে। ওকে। হ্যাঁ, তারপরে আসো করোনারি বাইপাস সার্জারি। ধরো কোনো একটা রাস্তা, এই রাস্তায় যদি মাঝখানে ধরো কোনো গর্ত টর্ত হয়ে গেছে বা কোনো কারণে ব্লক সৃষ্টি হয়ে গেছে, এবং এখান থেকে আর কি কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারতেছে না, তখন কি হয়, আশেপাশের কোনো একটা অঞ্চল দিয়ে বা সাইড দিয়ে কোনো একটা নতুন করে রাস্তা তৈরি করে দেওয়া হয়। এই যে তখন সাইড দিয়ে নতুন যে রাস্তা তৈরি করা হয়, তখন এই রাস্তাকে বলা হয় কি, বাইপাস রোড। তখন এই রাস্তাকে কি বলা হয় ভাইয়া, বাইপাস রোড। ঠিক সেম একই ওয়েতে আমাদের বডির মধ্যে কোনো আর্টারিতে বা ধমনীতে যদি কোনো কারণে ব্লক সৃষ্টি হয়ে যায়, আমাদের বডিতে যদি কোনো কারণে ধরো ব্লক সৃষ্টি হয়ে গেল, তখন এই ব্লকটা অপসারণ করার পরিবর্তে যদি কোনো একটা বাইপাস রোড সৃষ্টি করে দেওয়া হয়, বা শরীরের কোনো অংশ থেকে নতুন একটা ধমনী কেটে এনে যদি এখানে সংযুক্ত করে দিয়ে এই জায়গার যে ব্লাড ফ্লোটা বা রক্ত প্রবাহ আছে সেটাকে যদি সচল করা হয়, তখন সেই সার্জারিটাকে বলা হয় কি, বাইপাস সার্জারি বা করোনারি বাইপাস সার্জারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বডির অন্য জায়গায় ব্লক সৃষ্টি হলেও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের যে করোনারি ধমনী আছে, যেটার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড নিজে রক্ত সরবরাহ পেয়ে থাকে, সেখানে ব্লক সৃষ্টি হলে কি আমরা জানি যে আমাদের অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর সহ আরো নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে, যেটা আমাদের জন্য খুবই কি ক্ষতিকর, যেখানে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তখন কি হয়, ব্লকটাকে অপসারণ না করে অন্য একটা ধমনী নিয়ে এসে বাইপাস একটা প্রবাহ বা পথ সৃষ্টি করে দেওয়া হয়, যেটাকে বলা হয় কি করোনারি বাইপাস সার্জারি। ওকে। এখন ধরো আমাদের যে ধমনীর এর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায় বা ব্লকড হয়ে যায়, তখন কি আমাদের অস্থিত অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা ত্বরান্বিত হয়। কি হয় ভাইয়া, আমাদের ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, তখন অস্থিত অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা ত্বরান্বিত হয়। এখন আসো কি ভাইয়া, অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি কি, ধরো এটা আমাদের কোনো ধমনী, এখানে কোনো ব্লক সৃষ্টি হয়ে গেল। এখন আমরা কোনো ধরনের ধরো কোনো সার্জারি টার্জারি না করে এই ব্লকটাকে যদি অপসারণ করে দিই, তখন সেটাকে বলা হয় কি অ্যানজিওপ্লাস্টি। বড় ধরনের কোনো অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন বা বদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়, অ্যানজিওপ্লাস্টি। এবং সর্বপ্রথম জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রোয়েনজিক সর্বপ্রথম এই পদ্ধতির প্রয়োগ করেন। কে প্রয়োগ করেন ভাইয়া, জার্মান কার্ডিওলজিস্ট অ্যান্ড্রেস গ্রোয়েনজিক। করোনারি এনজিওপ্লাস্টি সাধারণত 4 ধরনের হয়ে থাকে, যেমন এটা যদি বেলুন দিয়ে করা হয় তাহলে বেলুন এনজিওপ্লাস্টি, যদি লেজারের মাধ্যমে প্লাকটা অপসারণ করা হয় সেটা কি লেজার এনজিওপ্লাস্টি। তারপর বিভিন্ন অ্যাথের এই এগুলার বদলে যদি ব্লেড, ড্রিল, বেলুন ইত্যাদির পরিবর্তে যদি কোনো ঘূর্ণি ব্যবহার করা হয়, তখন সেটা কি করোনারি অ্যাথেরেক্টমি। তারপরে এটার মধ্যে যদি স্টেন্ট বসানো হয় ধমনীর মধ্যে, তখন সেটাকে বলা হয় করোনারি স্টেন্টিং। সবচেয়ে এই যে আমাদের কি আছে অ্যাঞ্জিওপ্লাস্টি, এই অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে সবচেয়ে সাধারণ যে প্রক্রিয়াটা সেটা কি করোনারি স্টেন্টিং। সবচেয়ে সাধারণ যে প্রক্রিয়াটা সেটা কি ভাইয়া, করোনারি স্টেন্টিং। এটার আরেক নাম তোমরা নর্মালি হয়তো শুনে থাকবে, নর্মালি এটাকে এভাবে বলা হয় যে হার্টে রিং পরানো। করোনারি স্টেন্টিংকে অনেক সময় হার্টে রিং পরানো এটাও বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখবা এই যে সংকীর্ণ এটা লুমেন, এটার মাঝখানে ধরো এরকম একটা রিং বা ক্যাথেটার নিয়ে এখানে ফুলিয়ে সেখানে বসায় দেওয়া হয়। তখন কি হয়, এর ভেতরে যে প্লাকটা আছে এটা রিমুভ হয়ে যায় এবং এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হতে পারে। করোনারি স্টেন্টিং এর ক্ষেত্রে প্রায় কি 2% রোগীর ক্ষেত্রে অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে। করোনারি স্টেন্টিং করার সময় বা এনজিওপ্লাস্টি করার সময় প্রায় 2% রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে। লাস্ট যে অংশ সারসংক্ষেপ, এগুলা খুব 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। এগুলা কেউ না পড়ে কখনো যাবে না। একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফোগুলা
মেইনলি সারসংক্ষেপে দেয়া থাকে এবং এখান থেকে দেখবা যে প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তাই এসব সারসংক্ষেপ সবাই ভালো মতো দেখবা। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। এরই মাধ্যমে আমাদের মিনি মেডিকেল কোর্সের প্রথম অধ্যায় রক্ত ও সঞ্চালন অধ্যায়টির ক্লাস শেষ। এখন তোমাদের কাজ হবে যে এই অধ্যায়টা তোমরা একবার নিজে ভালো মতো পড়বা, তারপর বিভিন্ন ধরনের বা যত পারো এমসিকিউ প্র্যাকটিস করবা এবং একটা মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম দিবা। তাহলেই তোমার একটা চ্যাপ্টার বা এই চ্যাপ্টারটা বলতে পারো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা যে সকল বিষয়বস্তু এতক্ষণ আলোচনা করলাম এর মধ্যে যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো। আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।